তো যে বিষয়গুলো নিয়ে কথা বলা চেষ্টা করা হবে সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স নিয়ে, এবং এইটা আশফাক হোসেনের বইয়ে চ্যাপ্টার 7 এবং মেহতার বইয়ে চ্যাপ্টার 9 এই কন্টেন্টগুলো পাওয়া যাবে। সো আমরা কিছু ডেফিনেশন আমাদের প্রয়োজন পড়বে, যেটা আমরা অলরেডি হয়তো আমাদের জানার প্রয়োজন ছিল, দরকার ছিল, বা হয়তো কোনো একটা কোর্সে পড়ার সুযোগ হয়েছে তোমাদের। তো আমি আমার মতো করে বলি। তো যখন আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে পাই, আমরা পার্মানেন্ট ম্যাগনেটের কথা যখন চিন্তা করি তখন মানে স্থায়ী চুম্বক আর কি। যেমন আমরা চুম্বক দেখি রেডিও বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে, তখন একটা চুম্বক দেখতে পাওয়া যায়, এখানে কোনো কিন্তু কারেন্টের প্রয়োজন হয় না। সো এই চুম্বকটার ধর্ম হচ্ছে এর চারপাশে চুম্বক ক্ষেত্র থাকে, হ্যাঁ, যেটাকে আমরা চুম্বক ক্ষেত্র বলি, যার ইংরেজি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এই ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ড বলি, এবং হচ্ছে একটা কাল্পনিক রেখা বলি, সেই রেখার সমন্বয়ে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলি, আর সেই লাইনগুলোকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বলি। এটা আমাদের বেসিক। তো ঠিক এটা হচ্ছে স্থায়ী চুম্বকের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি কোনো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পরিবহন করি, তখন তাতে দুই ধরনের আমরা হচ্ছে ফিল্ড পাই, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা এরকম কোনো একটা কোর্সে পড়বে অবশ্যই, বা অ্যান্টেনা প্রপাগেশন এরকম কোনো কোর্সে থাকবে। তো সেখানে যেটা হবে যে দেখবে সেই কন্টেন্টে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর 90 ডিগ্রি, কি বলবো, 90 ডিগ্রি ফেজে অবস্থান করে। মানে ইলেকট্রিক ফিল্ড যেখানে অবস্থান করে তার ভেক্টরিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তার 90 ডিগ্রিতে অবস্থান করে। সো আমাদের সেই ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমরা যদি কয়েলের মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমরা দুই ধরনের ফিল্ড পাই, একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড, এবং একই সাথে আমরা একে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। ওকে, এই ওয়েভটা। সো আমরা যদি সেই ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথা বলি, তাহলে এই কয়েল, এরকম একটা যদি কয়েল হয়, কয়েলের মধ্যে দিয়ে যদি দেখো এখানে আইসি বলছে, কয়েলের কারেন্ট। সো আইসি, যে কোনো নামে আমরা বলি না কেন, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস হবে তখন হচ্ছে কি চারিদিকে একটি ক্ষেত্র তৈরি হবে, যেটা ফিল্ড বলছি। সেই ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ড হলে তাকে আমরা চৌম্বক ক্ষেত্র বলছি, যেটা আমরা অলরেডি জানি। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের এই যে কিছু কিছু এই চারপাশ, এই অঞ্চল জুড়ে, যে অঞ্চল জুড়ে এর ক্ষেত্র মানে এর উপস্থিতি অনুভব করা যাবে, সেই অঞ্চল জুড়ে কিছু কাল্পনিক রেখা আমরা কল্পনা করি, যাদেরকে আমরা বলি ম্যাগনেটিক ম্যাগনেটিক হচ্ছে ফ্লাক্স লাইন। আর এই ফ্লাক্স লাইনের সমন্বয়ে আসলে ম্যাগনেটিক ফিল্ড, আর এইগুলোকে হচ্ছে বলে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, এবং এখানে দুইটা বিষয় হচ্ছে, আহ, আহ, এই যে এখানে দেখানো আছে যে যে লাইনগুলো, সেটা হচ্ছে ফ্লাক্স লাইন। ওকে, সো আমরা যে যদি কিছু টার্মকে আমরা ডিফাইন করি, তাহলে ইন্ডাকটেন্সের কথা পরে পরে আসি। ফ্লাক্স লিঙ্কেজ, ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে, তাহলে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজটা কি, যে যে কারেন্ট যে হারে প্রবাহিত হবে সেই হারে যে ফিল্ডটা তৈরি হবে, তার মানে এই যে পরস্পরের সাথে যে সম্পর্ক, সেই সেই অবস্থাটাকে আমরা বলছি ফ্লাক্স লিঙ্কেজ, এবং এটাকে আমরা সাই দিয়ে প্রকাশ করছি। এবং এই জন্য এখানে বলা হচ্ছে সাই, ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে কি লিঙ্কিং অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই যে ম্যাগনেটিক ফিল্ড বা এই যে ক্ষেত্রটা, সেটার সাথে কারেন্টের যে সম্পর্ক, সেটাকে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ বলা হচ্ছে। এবং এর একক হচ্ছে ওয়েবার টার্ন। খুব ভালো মতো লক্ষ্য করো, এই যে ফিল্ডটা তৈরি হচ্ছে তার সাথে যে কারেন্টের সম্পর্ক এই কয়েলের, সেটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ বলছি। এবং হচ্ছে অবশ্যই এই কারেন্টটা ক্যারি করতে হবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। ডেনসিটির বাংলা হচ্ছে ঘনত্ব। ফ্লাক্সের যে ঘনত্বটা, সেটাই হচ্ছে আমার ফ্লাক্স ডেনসিটি বাংলা কথায় বলতে গেলে। সো ঘনত্ব বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে কতটা ঘন, হ্যাঁ, তার হচ্ছে আহ, প্রভাবটা কতটুকু, সেটাই মূলত হচ্ছে ফ্লাক্সের ডেনসিটি। এখানে বলা হচ্ছে যে ফ্লাক্সের এই লাইনগুলো, যে ফোর্সটা আমার অনুভব হবে এই জায়গা জুড়ে, এই এরিয়া জুড়ে, সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। এবং এটা ইউনিট এরিয়াতে আমাকে মেজার করতে হবে, ফলে এর এককটা হবে ওয়েবার পার মিটার স্কোয়ার। এখানে এইভাবে লেখা হয়েছে। তো মিটার স্কোয়ার এইভাবে চিন্তা করো।
তাহলে কি হচ্ছে, এই ফ্লাক্সের একক আমরা জানি ওয়েবার, আমরা একটু পরেই বলবো। আমি এইভাবে সাজানো হয়েছে কারণ আমরা যখন পরবর্তী আলোচনা করব এই ক্রোনোলজিক্যালি আমাদের এই বিষয়গুলো প্রয়োজন পড়বে। সো প্রতি একক ক্ষেত্রফলে যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সগুলোকে আমরা বলছি ফ্লাক্স ডেনসিটি। মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফ্লাক্স থাকবে সেটাকে আমরা বলছি ফ্লাক্স ডেনসিটি। আমরা এটাকে বি দিয়ে প্রকাশ করব, এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। আর ফ্লাক্স ফিল্ড ইন্টেন্সিটি মানে এই যে ক্ষেত্রের যে তীব্রতা, হ্যাঁ, এটা হচ্ছে ডেনসিটি হচ্ছে ঘনত্ব, আর এটা হচ্ছে তীব্রতা। তীব্রতা মানে হচ্ছে তাপের তীব্রতা, মানে কি যত বেশি তাপ তত বেশি তীব্র, হ্যাঁ, মানে ক্ষিপ্র আর কি, মানে তার প্রভাবটা খুব বেশি। যেমন এখানেও প্রভাব বললাম, কিন্তু সেটা হচ্ছে ফিল্ডের ফোর্সের। আর এখানে হচ্ছে কত কি বলবো, এর এই যে ক্ষেত্রটা সেটা কতটা শক্তিশালী, হ্যাঁ, যদি এটা ম্যাগনেটিক ফিল্ড হয় কত মানে শক্তভাবে কোনো কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে হচ্ছে নিজের দিকে আকর্ষণ করতে পারে, সেই অবস্থাটা মানে হচ্ছে এর ফিল্ডটা কতটুকু শক্তিশালী সেটা বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এবং এখানে বলা হচ্ছে যে এটা এমন পরিমাপ যেটা হচ্ছে হাউ স্ট্রং অর উইক এনি ম্যাগনেটিক ফিল্ড ইজ, মানে হচ্ছে এই ফিল্ডটা কতটুকু শক্তিশালী সেটার পরিমাপটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা এটাকে অ্যাম্পিয়ার টার্ন দিয়ে অ্যাম্পিয়ার পার মিটার দিয়ে প্রকাশ করব। ওকে। আর হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স তো বললাম, যদিও এটা প্রথমে বলার কথা ছিল, আমি অলরেডি বলেছি ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে যে এই যে ফিল্ড, সেই ফিল্ডে যে আমরা কাল্পনিক রেখাগুলো বললাম সেটাই হচ্ছে এইটা ইউনিট, এইটা আমরা যখন এই লাইনগুলোর সামগ্রিক অবস্থাটা আমরা বলবো যে এরিয়া জুড়ে কতটা লাইন এখানে এই ফ্লাক্স লাইন আমাদের হিসাব থাকতে হবে, সেই লাইনগুলোকে আমরা ডিফাইন যখন করব সেটাকে আমরা বলছি ফ্লাক্স, এবং এটাকে ফাই দিয়ে প্রকাশ করি, এর একক হচ্ছে ওয়েবার। তো এই জন্য এখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন পাসিং থ্রু এ গিভেন ক্লোজ সারফেস। একটা হচ্ছে ফাঁকা জায়গাতে কত সংখ্যক, মানে এই যে আমাদের হিসাব যে ফ্লাক্স লাইনগুলো কি পরিমাণ ফ্লাক্স লাইন এইটা দিয়ে পাস করছে সেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলছি। আচ্ছা, আমরা সংক্ষেপে যদি এই বিষয়গুলোকে বলতে চাই যে ফ্লাক্স লিঙ্কেজ এবং ফ্লাক্সের মধ্যে আসলে সম্পর্কটা কি। সো আমি আবারও বলি যে ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে প্রথমত আমার ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ড, এই যে চারপাশটা এই অঞ্চলটাই হচ্ছে ক্ষেত্র। হ্যাঁ, যেমনটা একটা ফুটবল খেলার জন্য যে ক্ষেত্রটা দরকার সেটা হচ্ছে ফুটবল মাঠ। সো এইটা হচ্ছে এই ফ্লাক্স লিঙ্কেজ বা ফ্লাক্স এই ব্যাপারগুলোর জন্য যে ক্ষেত্রটা দরকার সেটা হচ্ছে এই চারপাশটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এর ভেতরে যে লাইনগুলো সেই লাইনগুলো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, এবং এই লাইনের এই যে অবস্থানগুলো সেইগুলোকে আমরা বলছি ফ্লাক্স, যার উপস্থিতিকে বলছি ফ্লাক্স। এবং এই ফ্লাক্স তাহলে হচ্ছে, আর এই ফ্লাক্স লিঙ্কেজ কি, ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে এই কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস হচ্ছে সেই কয়েলে যে ফ্লাক্সগুলো তৈরি হচ্ছে সেটা মূলত এই কারেন্টের সাথে সম্পৃক্ত। তো এই কারেন্ট এবং ফ্লাক্সের মধ্যে এই যে সম্পর্কের দরুন ফ্লাক্স তৈরি হচ্ছে, যে লিঙ্ক আপটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি ফ্লাক্স লিঙ্কেজ। সো এটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ এবং ফ্লাক্সের মধ্যে সম্পর্ক। সো আমরা যদি এবার নতুন একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে স্কিন ইফেক্ট। স্কিন ইফেক্টটা হচ্ছে যে আমরা নর্মালি যদি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস করি সেটা আইদার ডিসি হতে পারে, এসি হতে পারে। তো দুই ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। তো ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো তোমরা ভালো মতোই জানো ডাইরেক্ট কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট কি। তো ডাইরেক্ট কারেন্টের নেচারটা হচ্ছে তার কোনো মানের পরিবর্তন হয় না এবং দিকেরও পরিবর্তন হয় না, কিন্তু অল্টারনেটিং কারেন্টের মানের এবং দিকের উভয়ের পরিবর্তন হয়, কখনো পজিটিভ মান কখনো নেগেটিভ মান। সো স্কিন ইফেক্ট বিষয়টা বোঝানোর জন্য আমাদের বুঝতে হবে যে একটা কন্ডাক্টরের মধ্যে যে ডিসি কারেন্ট পাস করলে কি হয়, এসি কারেন্ট পাস করলে কি হয়। যদি কোনো কন্ডাক্টরের মধ্যে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি পাস করা হয়, তাহলে দেখা যাবে যে এর মধ্যে দিয়ে যেহেতু তার নেচারটা হচ্ছে ইউনিফর্মলি, তার মানের কোনো দিকের পরিবর্তন হয় না, ফলে এটা যদি একটা কন্ডাক্টর চিন্তা করি তো কন্ডাক্টরের প্রত্যেকটা অবস্থানেই ইউনিফর্মলি ইলেকট্রনের মুভমেন্ট ঘটবে, আর কারেন্টের পরিমাণও সব জায়গায় সমান থাকবে। ওকে। আর কিন্তু যখন অল্টারনেটিং কারেন্টের কথা চিন্তা করব, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে এই ঘটনাটা আর ঘটে না যে ইউনিফর্মলি সব জায়গায় ইলেকট্রন মুভ করবে আর কারেন্ট সব জায়গায় সমান থাকবে, এমনটা হয় না।
এর কারণটা রয়েছে, এর কারণটা হচ্ছে তার ইন্টারনাল আর্কিটেকচারের কারণে হতে পারে, অথবা এই কারেন্টের নেচারের কারণে হতে পারে। তাহলে যে জিনিসটুকুন কি, যদি কন্ডাক্টরের মধ্যে দিয়ে ডিরেক্ট কারেন্ট পাস করি তাহলে সব জায়গায় ইলেকট্রনের ফ্লোটা সমান থাকে, মানে কারেন্ট সমান থাকে। কিন্তু যখন অল্টারনেটিং কারেন্ট কন্ডাক্টরের মধ্যে পাস করা হয় তখন সব জায়গায় ইউনিফর্মলি কারেন্টটা ডিস্ট্রিবিউট হয় না। এটা হতে পারে কারেন্টের নেচারের কারণে, অথবা কন্ডাক্টরের ইন্টারনাল আর্কিটেকচারের কারণে। আচ্ছা, এই যে এসি কারেন্টের ফলে যখন আমার কন্ডাক্টরের মধ্যে দিয়ে এসি কারেন্ট পাস করি তখন যে ঘটনাটা ঘটে, ইউনিফর্মলি তো থাকেই না, আরেকটা বিষয়টা ঘটে যে এই ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম হচ্ছে ইয়েগুলো, কারেন্ট কারেন্টগুলো বা ইলেকট্রনের মুভমেন্টগুলো এই সারফেস বরাবর চলে আসে, সেটা আর কেন্দ্র বরাবর থাকে না। এটা যদি একটা কন্ডাক্টরের প্রস্থচ্ছেদ হয়, ফ্রন্ট ভিউ হয়, তাহলে দেখা যাবে এই সারফেস বরাবর সেই ইলেকট্রনের মুভমেন্ট, মানে হচ্ছে কারেন্টের উপস্থিতি পাওয়া যাবে, কিন্তু সেন্টার বরাবর এতটা পাওয়া যাবে না। কোন ক্ষেত্রে? এসি এর ক্ষেত্রে। তো এই যে বিষয়টা, যে অল্টারনেটিং কারেন্ট যখন আমি কারেন্টের কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করলাম তখন সেন্টারের বদলে এই সারফেস বরাবর বা সারফেসের ক্রস সেকশন বরাবর কি হয়, যে ইলেকট্রনের মুভমেন্ট বা কারেন্ট ফ্লো হয়, এই বিষয়টাকে আমরা বলা হচ্ছে যে স্কিন ইফেক্ট। ওকে, এই যে ধর্মটা সেটাকে বলা হচ্ছে স্কিন ইফেক্ট। এখন স্কিন ইফেক্ট আসলে হয় কেন? একটু আগে বলেছি যে কারেন্টের নেচারের জন্য হতে পারে, অথবা কিসের জন্য হতে পারে, যে এই ইন্টারনাল আর্কিটেকচারের জন্য হতে পারে। সো ইন্টারনাল আর্কিটেকচারের জন্য যে কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। তো এমনটা তো দেখলাম যে এসি সার্কিটের নেচার অনুযায়ী তো একটা স্কিন ইফেক্ট তো ঘটতে পারে, আবার কন্ডাক্টরের ইন্টারনাল আর্কিটেকচারের কারণেও বা কন্ডাক্টর কিভাবে তৈরি সেটার জন্য স্কিন ইফেক্টটা প্রভাব পড়তে পারে। তো সেই বিষয়টা যদি আলোচনা করি, দেখো এটা যদি একটা সলিড কন্ডাক্টর হয়, যতই সলিড ম্যাটেরিয়াল হোক, তার তার কিন্তু আহ, কি থাকবে, গ্রেডিয়েন্ট গুলো থাকবে, সেইগুলো মিলে কিন্তু একটা স্ট্র্যান্ড তৈরি হবে। স্ট্র্যান্ড মানে হচ্ছে আহ, আহ, মানে অনেকগুলো, যেমন ছোট ছোট কন্ডাক্টরের মতো, চিকন মানে সূক্ষ্ম সূক্ষ্ম কন্ডাক্টরের মতো চিন্তা করতে পারো, যারা ইন্ডিভিজুয়ালি একটা কন্ডাক্টর। তো এই কন্ডাক্টর যদি সলিড হয় তারপরেও এই কন্ডাক্টরটা অসংখ্য, মানে আহ, সূক্ষ্ম সূক্ষ্ম কন্ডাক্টরের সমন্বয়ে গঠিত এই এরকম আমরা কল্পনা করতে পারি, যদি আমরা আরো ইন্টারনাল আর্কিটেকচার আরো ভালো মতো অনুধাবন করি। সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা, যদি ছোট ছোট কন্ডাক্টরের কথা চিন্তা করি, তাহলে প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা কারেন্ট পরিবহন করবে। এই টোটাল কন্ডাক্টর যদি আই পরিমাণ কারেন্ট পরিবহন করে তাহলে দেখা যাবে প্রত্যেকটা ছোট ছোট অংশ দেখা যাচ্ছে যে ছোট ছোট যে কারেন্টগুলো পরিবহন করবে তাদের সমস্ত কারেন্টের যোগফল এই টোটাল কারেন্টটা হবে। সো এই ছোট ছোট কারেন্টটা, দেখো এই এই যে স্ট্যান্ডগুলা বা এই আউটার ক্রস সেকশনে থাকবে, তাদের কারেন্টের নেচারের কারণে, এই সেন্টার থেকে দূরে থাকার কারণে তারা হচ্ছে কি, এই ফ্লাক্সগুলো যে তৈরি করবে, গ্রেটার ফ্লাক্স তৈরি করবে। স্ট্যান্ডস নিয়ার টু দ্য সেন্টার আর সারাউন্ডেড বাই গ্রেটার ম্যাগনেটিক ফ্লাক্স, মানে এই সেন্টারে যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে ম্যাগনেটিক যে ফ্লাক্সটা তৈরি করবে সেটা হচ্ছে সেগুলোর পরিমাণ অনেক বেশি। কিন্তু আউটারে যে স্ট্র্যান্ডগুলো থাকবে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম যে কন্ডাক্টরের কথা বলছি বা ছোট সাইজের যে পার্টিকেল নিয়ে কন্ডাক্টরগুলোর তৈরি, সেগুলোর কথা বলছি, যারা এই কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবে তাদের ফ্লাক্সগুলোর পরিমাণ বেশি হবে, ফ্লাক্সটা বেশি শক্তিশালী হবে। এবং এর ফলে এই ফ্লাক্সের দরুন যে ইন্ডাকটেন্সটা তৈরি হবে, সেই ইন্ডাকটেন্সটা কিন্তু এর পরিমাণটা বেশি, ফলে ইন্ডাকটেন্সটা এই দিকে বেশি এই দিকে কম। সো ইন্ডাকটেন্সের সাথে রিঅ্যাকটেন্সের সম্পর্ক আমরা জানি টোয়াইস পাই এফএল। সো ইন্ডাকটেন্স যদি বাড়ে তাহলে হচ্ছে রিঅ্যাকটেন্সের পরিমাণও বাড়বে, ফলে দেখা যাবে যে ইন্ডাকটেন্সের ভ্যালু বাড়ার কারণে দেখা যাবে যে এই রিঅ্যাকটেন্সের পরিমাণটা বেশি। রিঅ্যাকটেন্স মানে হচ্ছে কি, রেজিস্ট্যান্সের মতো বাধা তৈরি করবে। এটা একটা রিঅ্যাকটেন্সের একক কি, ওহম। সো এটা একটা ইন্ডাকটেন্সের রিঅ্যাকটেন্সের একক ওহম, এটা রেজিস্ট্যান্সের মতো মানে বাধার মতো কাজ করবে, ফলে কারেন্ট আর এই কেন্দ্রের আশপাশ দিয়ে পরিবহন করতে সহজে চাইবে না। ফলে যেহেতু আউটার সাইডে হচ্ছে ইন্ডাকটেন্সের পরিমাণ কম, সো রিঅ্যাকটেন্সের পরিমাণ কম, বাধার পরিমাণও কম, ফলে আউটার জায়গাগুলো দিয়ে ক্রস সেকশন দিয়ে কারেন্ট পরিবহন মানে চলতে চাইবে। ফলে অল্টারনেটিং কারেন্টের বেলায় এই কন্ডাক্টরের এই ধর্মের জন্য যে কারেন্টগুলো কি বাইরের দিকে বা আউটার বডি দিয়ে, আউটার সারফেস দিয়ে চলার
মানে চেষ্টা করে। এই ইফেক্টটাই, এই ধর্মটাকেই স্কিন ইফেক্ট বলছি। তাহলে যদি আমরা খুব সংক্ষেপে অ্যাকুমুলেশন করি, স্কিন ইফেক্টটা মানে বেসিক দুই ধরনের বিষয়ের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে কারেন্টের, অল্টারনেটিং কারেন্টের নেচার, আর একটা হচ্ছে এর ক্রস সেকশনের যে ইন্টারনাল আর্কিটেকচার, যে স্ট্র্যান্ডগুলো থাকবে ছোট ছোট, তার ধর্মের জন্য মূলত স্কিন ইফেক্টটা কম হয় অথবা বেশি হয়। সো আমরা যদি একসাথে বলি নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, যে কোন ধরনের ম্যাটেরিয়াল তৈরি তার উপরে আসলে ইন্ডাকটেন্স এবং ইন্ডাকটেন্সের পরিবর্তনের সাথে রিঅ্যাকটেন্সের পরিবর্তন হবে, ফলে এই যে স্কিন ইফেক্টটা কিন্তু কম অথবা বেশি হতে পারে। তার মানে একটা প্রধান ডিপেন্ডেন্সি হচ্ছে স্কিন ইফেক্টের নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়ালে তৈরি এই কন্ডাক্টরটা। তারপরটা হতে পারে ডায়ামিটার অফ দ্য ওয়্যার। এই ওয়্যারের যদি ডায়ামিটারটা বেশি, যেমনটা আমরা আলোচনা করলাম, সেন্টার থেকে যত দূরে যাব, ফলে স্কিন ইফেক্টের মানটা কিন্তু তত বাড়তে থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে এল এর পরিমাণ তত হচ্ছে কমতে থাকবে, ফলে আমাদের স্কিন ইফেক্টের পরিমাণটা তত বাড়তে থাকবে। কারণ ডায়ামিটার যত বেশি, তো এই যে এই জায়গাটা তত বড় হতে থাকবে, স্কিন ইফেক্টের পরিমাণও কিন্তু তত হবে বেশি। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা মানে হচ্ছে যে কারেন্টটা এর মধ্যে দিয়ে পাস করবে, তার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে অল্টারনেশন অফ মানের পরিবর্তন এসি কারেন্টের। সো এসি কারেন্ট আর ডিসি এর মধ্যে যে যে মূল পার্থক্যটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো এই ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, তাহলে কিন্তু আহ, এই যে কারেন্ট পাস, এই ইলেকট্রনের যে মুভমেন্ট আউটার সারফেসে, সেটা বেড়ে যাবে, ফলে স্কিন ইফেক্টটাও বাড়বে। আরেকটা হচ্ছে ফাইনালি যে শেপ অফ দ্য ওয়্যার। এখন যেমনটা আমরা দেখলাম যে এই যে এই কন্ডাক্টরের যে স্ট্র্যান্ড বা ছোট ছোট যে আমরা কন্ডাক্টর চিন্তা করেছি, সেটার পরিমাণ যদি বড় হয়, সেটার পরিমাণ যদি বেশি হয়, তাহলে সারফেসের পরিমাণ বড় হবে, শেপের পরিমাণ বড় হবে এই ওয়্যারের বা কন্ডাক্টরের। তাহলে ওয়্যার বা কন্ডাক্টরের কেবলের যদি শেপের উপরেও নির্ভর করে। কিভাবে? যে শেপ যদি বেশি হয়, তাহলে স্ট্র্যান্ড বেশি থাকবে, আর স্ট্র্যান্ড বড় হলে এরকম স্ট্র্যান্ড যদি বড় হয়, তাহলে দেখা যাবে যে আমাদের স্কিন ইফেক্টের পরিমাণও বাড়বে, যেমনটা এখানে আলোচনা করা হলো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আরেকটা হচ্ছে সিগনিফিকেন্স, যে এই স্কিন ইফেক্টটা কি সিগনিফিকেন্স বা তাৎপর্য কি, আমার ক্ষতি না ভালো। আসলে স্কিন ইফেক্ট হওয়ার ফলে যেটা হয়, যে এখানে আমরা যেমনটা দেখছি যে এর ইফেক্টিভ ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে কমে যায়। যে দেখো, যদি এই স্কিন ইফেক্টটা না থাকতো, এই সেন্টার থেকে রেডিয়াস পর্যন্তই কিন্তু আমার ইয়েটা ইফেক্টিভ হতো, এই রেডিয়াসটা ইফেক্টিভ হতো, এরিয়াটা কাজে লাগতো, রেডিয়াসের সাথে এরিয়ার সম্পর্ক। সো এই টোটাল এরিয়াটাই আমার কারেন্ট পরিবহনের জন্য সাহায্য করতো। কিন্তু স্কিন ইফেক্টের কারণে আমার ইফেক্টিভ রেডিয়াসটা কমে যাচ্ছে, যেমনটা এই টোটাল টুকুন রেডিয়াসটাই কিন্তু আমার কারেন্ট পরিবহনের জন্য কাজে লাগছে না, শুধুমাত্র আউটার যে জায়গাটুকুন, সেই এরিয়াটুকুনই কিন্তু আমার কারেন্ট পরিবহনে ম্যাক্সিমাম আমাকে সাহায্য করছে। ফলে আমাদের রেডিয়াসের সাথে সাথে কিন্তু এরিয়াটাও কমে যাচ্ছে। ফলে এরিয়া যদি কমে যায়, তাহলে এরিয়ার আমার রোধের যদি সূত্র বের করি, রোধের সূত্র দেখি, তাহলে আর ইজ ইকাল টু রো এল ডিভাইডেড বাই এ। মানে এ হচ্ছে ক্ষেত্রফল, রো হচ্ছে ঘন আপেক্ষিক গুরুত্ব, আর হচ্ছে রেজিস্ট্যান্স। সো রো তো কনস্ট্যান্ট। সো আমরা জানি যে কোনো কন্ডাক্টর বা কোনো কিছুর রোধটা হচ্ছে ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে ক্ষেত্রফল যদি বাড়ে, রোধ হচ্ছে কমবে। সো আমাদের এখানে ক্ষেত্রফলটা কমে গেছে, ক্ষেত্রফল কমলে রোধটা বাড়বে। আর কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা সার্কিটে যদি বা পরিবহন পথে যদি রোধটা বেড়ে যায়, কারেন্ট কিন্তু কম পরিবহন হবে, যেটা আমাদের জন্য খারাপ, আমাদের জন্য অসুবিধার কারণ। সো এইটা আসলে স্কিন ইফেক্টের ফলে আমাদের রোধ বেড়ে যাবে, কারেন্ট পরিবহন কম হবে। স্কিন ইফেক্ট এটা আমার একটা সমস্যার কারণ। সো এটা আসলে স্কিন ইফেক্ট এই সিগনিফিকেন্সটা বহন করে। আমি এখানে বোঝাতে চেয়েছি কিছু বেসিক বিষয়গুলো, যেটা হচ্ছে ইন্ডাকটেন্স নিয়ে, ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রয়োজন পড়বে। ওকে, আমরা পরবর্তীতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। ওকে, আমরা এই চ্যাপ্টারে যে মৌলিক যে বিষয়টা, সেটার আলোচনা শুরু করি। সেটা হচ্ছে মূলত আমাদের যে এরকম কন্ডাক্টর যদি থাকে, তো সেই কন্ডাক্টর যদি আই পরিমাণ কারেন্ট পরিবহন করে, তো সেখান থেকে আমরা কিন্তু ইন্ডাকটেন্সের মানটা বের করব। ইন্ডাকটেন্সের মানটা পাবো এল ইজ ইকুয়াল টু সাই ডিভাইডেড বাই আই। তো এই সাইটা কি, আমরা জানি যে সাইটা হচ্ছে ফ্লাক্স, ফ্লাক্স হচ্ছে লিঙ্কেজ। সো ফ্লাক্স লিঙ্কেজ কি, সেটাও আলোচনা হয়েছে। এখন এই ফ্লাক্স লিঙ্কেজ আমার অজানা, যদিও এই কারেন্টটার মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমার জানা, সেটা হচ্ছে আই। সো এই ফ্লাক্স লিঙ্কেজটা আসলে দুই ভাবে আমরা
বিভক্ত হতে পারে। একটা হচ্ছে যখন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন তার ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, সেই ইন্টারনাল এনভায়রনমেন্টে কিন্তু একটা ফ্লাক্স থাকবে। সেই ফ্লাক্সে যে ফ্লাক্স লিঙ্কেজটা হবে সেটাকে আমরা বলছি সাইন আইএনটি, মানে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, আর একটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ ডিউ টু এক্সটার্নাল ফ্লাক্স। ওকে, মানে হচ্ছে এই কারেন্ট প্রবাহ হওয়ার ফলে বাইরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেই ফিল্ডে যে ফ্লাক্স হবে সেই ফ্লাক্সের জন্য যে ফ্লাক্স লিঙ্কেজটা হবে সেটা হচ্ছে সাই ইএক্সটি, আর এটা হচ্ছে সাই আইএনটি। ওকে, সো আমরা প্রথমে যে কাজটা করব, ইন্টারনাল ফ্লাক্সের জন্য যে ফ্লাক্স লিঙ্কেজ সেটা বের করব। এইটা বের করার জন্য আমার মৌলিক কয়েকটি জিনিসের ইকুয়েশন বা অ্যানালাইসিস আমাকে করতে হবে। একটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা বলছি এইচ এক্স। ওকে, একটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি যেটাকে আমরা বলছি এইচ, আরেকটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি যেটাকে আমরা বলছি বি, আরেকটা হচ্ছে আমরা ফ্লাক্স জানি, সেটা তো আমরা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এটা তো জানবই। মূলত এই বিষয়গুলোর হচ্ছে আমার ইকুয়েশন বের করতে হবে যদি আমরা এই কি বলবো আমরা সাইকে অ্যানালাইসিস করতে হবে, তার ইকুয়েশন বের করতে চাই। তো যেহেতু আমরা প্রথমে ইন্টারনাল ফ্লাক্সের জন্য ফ্লাক্স লিঙ্কেজ বের করব, তো আমরা একটা পোর্শন ধরে নিই। সেই পোর্শন একটা হচ্ছে এরকম একটা, এই যে অংশটুকুন সেইটুকুনের যেহেতু ইন্টারনাল যে আর্কিটেকচার সেটা আমরা একটু চিন্তা করি, যে এটা যদি সেন্টার হয় আমরা এইরকম একটা অবস্থান চিন্তা করি যেটা হচ্ছে সেন্টার থেকে এক্স দূরত্বে, এবং একটা প্রস্থচ্ছেদ চিন্তা করি যেটার থিকনেস হচ্ছে ডিএক্স পরিমাণ। ওকে, যেটার থিকনেস হচ্ছে ডিএক্স পরিমাণ, মানে এইটুকুন হচ্ছে ডিএক্স পরিমাণ মোটা। ওকে, আর ঠিক এর আউটার যে রেডিয়াসটা সেটা তো আছে, আউটার রেডিয়াসটা হচ্ছে আউটার রেডিয়াসটা এত সুন্দর করে আঁকতে ভালো হতো। ওকে, এটা হচ্ছে সেই আউটার রেডিয়াস যেটা হচ্ছে আর। হ্যাঁ, ওকে, সো আমি এই চিত্রটা কেন আঁকলাম, কারণ আমরা এখন নির্ণয় করতে যাচ্ছি ইন্টারনাল ফ্লাক্সের দরুন যে ফ্লাক্স লিঙ্কেজটা হবে সেটা, এবং আমরা ধরে নিলাম যে ইন্টারনাল যে আর্কিটেকচার ভেতরের যে অবস্থা তার সেই সিলিন্ড্রিক্যাল শেপের আমরা সেন্টার থেকে এক্স দূরত্বে ডিএক্স পরিমাণে একটা প্রস্থচ্ছেদ চিন্তা করলাম, সেইটার আমরা প্রথমে ফ্লাক্স লিঙ্কেজ বের করব। সো সেই ফ্লাক্স লিঙ্কেজটাকে আমি বললাম যে ডি সাই। ওকে, ছোট সেজন্য ডি সাই বললাম, সাই বলা দরকার ছিল কিন্তু এই ছোট জায়গাটার জন্য ডি সাই বললাম। আর ম্যাগনেটিক ফ্লাক্স সেটাকে আমরা ফাই না বলে আমরা বললাম ডি ফাই। ওকে, আর এই যে এক্স দূরত্বে আমরা ছোট একটা অবস্থান চিন্তা করলাম যার ডিএক্স, তার যে ফ্লাক্স ডেন্সিটি সেটাকে আমরা বিএক্স বললাম, আর যে ফিল্ড ইন্টেন্সিটি হবে এই জায়গাটা সেটাকে এইচ এক্স বললাম। ওকে, আরেকটা বিষয় আমাদের জানার প্রয়োজন, দেখো যে এই যে টোটাল কারেন্টটা হচ্ছে আই, কিন্তু আমি সেন্টার থেকে এক্স ডিস্টেন্স জুড়ে যে ছোট্ট একটা অবস্থান চিন্তা করেছি সেইটার সেটার যে কারেন্ট সেই কারেন্টটাকে আমরা বললাম হচ্ছে আই এক্স। ওকে, এখন অ্যাম্পিয়ারস ল থেকে আমরা কি জানি, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এইটা বের করা, এইটা বের করতে আমার এইটার প্রয়োজন হবে, আর এটা বের করতে এইটা জানার দরকার, এইটা জানার দরকার, এইটা জানার দরকার, এবং এই তিনটার অ্যাকুমুলেশনে আমার এইটারও প্রয়োজন পড়বে। সো অ্যাম্পিয়ারস ল বলছে যে তুমি যদি একটা কয়েলের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের মান যদি বের করতে চাও তাহলে তার এমএফএফ এর সমান। এমএফএফ মানে হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্সের সমান। তো ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কিভাবে বের করতে পারবো? ম্যাগনেটোমোটিভ ফোর্সটা বের করতে পারবো যে পরিধি জুড়ে আমার এই কারেন্টটা প্রবাহিত হবে। আমার পরিধি বলতে কি, এই যে যদি এক্স দূরত্বে আমরা এর অংশটুকুন চিন্তা করি, তাহলে এর মধ্যে এই ছোট্ট একটা ডিএক্স জায়গা জুড়ে, থিকনেস জায়গা জুড়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটার যে পরিধি, যদি আমরা এই যে ডিস্টেন্স সেই পরিধিটা আমরা যদি চিন্তা করি, সেই পরিধি
পরিধির সাথে আমরা যদি ফিল্ড ইন্টেন্সিটিটা গুণ দেই, কারণ এই ফিল্ড ইন্টেন্সিটিটা এই জায়গার, এবং আমরা এক্স ডিস্টেন্স দূরে চিন্তা করেছি, তাহলে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এক ডিফাইন করার হতে পারে, যেতে পারে। সো এটা যদি এইচ এক্স হয়, তাহলে এইচ এক্সকে আমরা যদি এই পরিধি দিয়ে গুণ করি, কারণ এই অবস্থানটা ধরেছি এক্স ডিস্টেন্স জুড়ে, তাহলে টোয়াইস পাই এক্স হবে তার পরিধি। এটা হচ্ছে তার এমএমএফ। যদি তাহলে অ্যাম্পিয়ার্স ল কি বলেছে যে এমএমএফ এর মানটা পাবে যদি তুমি ওই যে কয়েলের এমএমএফ এর মানটা হবে ওই যে অংশ তুমি ধরেছো সেই অংশে যে কয়েলের সার্টেন ইয়েতে যে কারেন্টটা প্রবাহিত হবে তার সমান। তার মানে এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এটার সমান হবে। এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার নাম আমরা ধরেছি এই আই এক্স। ওকে ওকে, এখন আমরা তাহলে এই এইচ এক্স এর মানটা বের করতে পারি, সেটা হচ্ছে আই এক্স ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স। ওকে, সো এখন একটা বিষয় লক্ষ্য করো যে আমরা কিন্তু এইচ এক্স পেয়ে গেছি, এইচ এক্স থেকে আমরা কিন্তু বি পেতে পারি, কারণ বি ইকাল টু মিউ এইচ, বি এর মানটা আমরা পেতে পারি। এর আগে আমরা আই এক্স এর মানটা কিন্তু বের করতে পারি, এখানে আমার মনে হয় একটু ভুল হয়েছে, এটা হচ্ছে পরিধি হবে না, হ্যাঁ পরিধি হবে। এই আই এক্সটা হচ্ছে সাফিক্স, হ্যাঁ এই আই এক্সটা কিন্তু সাফিক্স, এটা কিন্তু বারবার ভুল হতে পারে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আই এক্স এর মান কিন্তু আমরা জানি না। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখব যে এই আই এক্সটা কিন্তু এই সার্টেন অঞ্চলে কারেন্ট, প্রবাহিত কারেন্ট, আর এই আইটা হচ্ছে টোটাল কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে আমরা যদি একটা এই আই এক্স এর মানটা বের করতে চাই, তাহলে টোটাল যে কারেন্টটা সেই কারেন্টটা টোটাল পরিধি দিয়ে, টোটাল ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হবে। সো টোটাল ক্ষেত্রফল কি হবে, টোটাল ব্যাসার্ধ, তাকে যদি পাই আর স্কোয়ার করি, সরি এই টোটাল ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তাকে যদি পাই আর স্কোয়ার করি তাহলে টোটাল ক্ষেত্রফল পাবো। তাহলে পাই আর স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই, আর এই এই কারেন্টটা বের করতে চাই তাহলে এর ক্ষেত্রফল দিয়ে গুণ দিব, তাহলে পাই এক্স স্কোয়ার গুণ দিয়ে দিলাম। ওকে, বিষয়টা এমন যে পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে কারেন্ট হচ্ছে আই, ওয়ান ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে কারেন্ট হবে আই ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, আর পাই এক্স স্কোয়ার ক্ষেত্রফলে কারেন্ট হবে পাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো ওকে, আমরা এখানে যদি একটু সিম্পলিফাই করি এই বিষয়টা, এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আই এক্স এর মান আসবে, হচ্ছে হলো যে আই, পাই পাই কেটে যাবে, গুণিত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তো এইটা আমাদের কিন্তু প্রয়োজন হবে। তাহলে আমরা এখান থেকে কি সিগনিফাই, এই ইকুয়েশনটা কি সিগনিফাই করে, এটা করে যে যে কারেন্টটা কোনো সার্টেন অংশের যে কারেন্টটা আমরা যদি বের করতে চাই, তাহলে এইটা সেন্টার থেকে যত দূরে সেইটা এবং টোটাল রেডিয়াসের যে রেশিওটা নিয়ে স্কোয়ার করলে তাকে টোটাল কারেন্ট দিয়ে গুণ দিলে কিন্তু আমরা তার কারেন্টটা পাবো। ওকে, সো একইভাবে যদি আমরা ফ্লাক্সের পরিবর্তন হয়, কারণ এই কারেন্টটা কিন্তু, আচ্ছা এটা পরবর্তীতে আসি যখন এটা প্রয়োজন হবে। সো আমরা কিন্তু এইচ এক্স এর মানটা বের করতে পারি। এইচ এক্স এর মান হচ্ছে আই এক্স ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স। সো আই এক্স এর মান আমরা পুট আপ করে দিই, আই এক্স এর মান হচ্ছে আই ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স গুণিত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আই এক্স ডিভাইডেড বাই টোয়াইস পাই আর স্কোয়ার, তার মানে এইচ এক্স ইজ ইকাল টু এটা। সো আমার কিন্তু এটাও বের করতে হবে, বি এক্স বের করতে হবে। সো আমরা কি জানি, আমরা জানি যে বি এক্স ইজ ইকাল টু বি ইকাল টু মিউ এইচ, হ্যাঁ আমরা এটা কিন্তু জানি। সো এই মিউটা কি, পারমিয়াবিলিটি। সো এই পারমিয়াবিলিটিটা হচ্ছে কি, শূন্য স্থানের যে পারমিয়াবিলিটি, আর কোনো ম্যাটেরিয়ালের যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হচ্ছে সেটা যদি ম্যাগনেটিক হয় বা নন ম্যাগনেটিক হয়, কোন ধরনের মেটাল হয় সেইটার উপরে নির্ভর করে, সেটাকে আর বলা হয় ইন্টু এইচ এক্স। তো এইটা যদি কোনো ম্যাগনেটিক বা সরি কোনো মেটাল না হয়, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এরকম না হয়, তাহলে কি করি,
নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় তাহলে এটার নাম হয় যে এটার ভ্যালু হয়ে যায় 1। ওকে, তো যদি হয় তাহলে মিউ নট এইচ এক্স, এখান থেকে মিউ নট ইন্টু এইচ এক্স এর মান হচ্ছে, এইচ এক্স এর মান আমরা পেলাম হচ্ছে এক্স আই ডিভাইডেড বাই টোয়াইস বাই আর স্কোয়ার। ওকে, সো এটার কিসের মান পেলাম, বি এর মান পেলাম, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এবার আমাকে বের করতে হবে এই যে এই অংশের ডি ফাই এর মান বের করতে হবে। কি মান বের করতে হবে, ডি ফাই। সো ডি ফাই হচ্ছে যে এই যে ছোট অংশটুকুন সেইটুকুন আমরা যদি টোটালটা না চিন্তা করি, একটা সার্টেন অ্যামাউন্ট 1 মিটার চিন্তা করি, সেই 1 মিটার ডিস্টেন্সে, কারণ এর সংজ্ঞাতেই বলা আছে যে একক একক ইউনিটে আর কি। সো এটা তো লেন্থ, তার সাথে যদি আমরা ছোট্ট যেহেতু অংশ সেটা হচ্ছে ডিএক্স, তাহলে কিন্তু এই এই জায়গাটুকু কিন্তু ক্ষেত্রফল রিপ্রেজেন্ট করে, মানে মিটার স্কোয়ার রিপ্রেজেন্ট করে। সো এইটাকে যদি আমরা বি দিয়ে গুণ দিই, বিটা কি, বিটা এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটার একক কি অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। ওকে, এটা লিখলে ভালো হতো। সো প্রতি একক ক্ষেত্রফলে যে ফ্লাক্সটা ওয়েবার, সেইটা কিন্তু এই হচ্ছে ফ্লাক্স, কি বলবো, ফ্লাক্স ডেন্সিটি। ওকে, তো এই যে ফ্লাক্স ডেন্সিটির মান আমরা বের করতে হলে কি করলাম, যে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট ডিস্টেন্স ধরে নিলাম, সেটা হচ্ছে 1 মিটার। তো তাহলে কিন্তু আমরা ডি ফাইটা পেয়ে গেলাম। আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে, যেহেতু এই যে কারেন্টটা কারেন্টটা যে হারে পরিবর্তিত হয় সেই হারে কিন্তু ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন হয়। তার মানে এই ফ্লাক্স লিঙ্কেজটা আই এর সাথে সমানুপাতিক। সো আই কিভাবে পরিবর্তিত হয়েছে, দেখো আই পরিবর্তিত হয়েছে যে এক্স বাই আর এর রেশিওর স্কোয়ার হিসাবে। ফলে ফলে আমার এখন যদি ডি সাই বের করতে চাই, সেটাও কিন্তু একই রেশিও অনুযায়ী কিন্তু পরিবর্তিত হবে, সেটা হচ্ছে ডি ফাই। ওকে, দেখো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এইটা কি, এটা হচ্ছে ফ্লাক্স। ওকে, এই ছোট অংশের ফ্লাক্স। তাহলে যেহেতু এই ফ্লাক্স লিঙ্কেজটা কারেন্টের সাথে পরিবর্তিত হয়, সো এই যে কারেন্ট কিভাবে পরিবর্তিত হতো, পরিবর্তিত হতো কারেন্ট, কোনো সার্টেন অংশের কারেন্ট পরিবর্তিত হতো এক্স বাই আর এর রেশিওর স্কোয়ার। সো কারেন্ট যেহেতু ফ্লাক্স লিঙ্কেজের সাথে সম্পর্কিত, ফলে ফলে এইটার এই রেশিও অনুযায়ী আমরা কিন্তু ফ্লাক্সটা পেতে, মানে ফ্লাক্স লিঙ্কেজটা পাবো। সো আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে যে যে ডি, এখানে লিখি, আমরা পেলাম হচ্ছে ডি সাই ইজ ইকাল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডি ফাই। তাহলে আমরা কিন্তু দেখো এই যে এখানে পেয়েছি ডি ফাই এর মান হচ্ছে বিএক্স ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এখানে পুট আপ করে দিই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার গুণিত ডি ফাই এর মান, এখান থেকে আমরা বিএক্স ইন্টু ডিএক্স ইজ ইকাল টু, দেখো এখানে আমরা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আমি অনেক কম আরও ডিটেলসে বললে ভালো হতো, কারণ নাহলে ভিডিওটা বড় হয়ে যায়, আমি চেষ্টা করেছি যতটুকু না বললেই না। ইন্টু বিএক্সটা হচ্ছে মিউ নট ইন্টু এইচ এক্স, যেটার মান আমরা এখানে বের করে ফেলেছি, সেই মানটা আমরা এখানে পুট করে দিই, সেটা হচ্ছে মিউ নট এক্স আই ডিভাইডেড বাই টোয়াইস বাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। ওকে, সো এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে যেটা আসবে মিউ নট এক্স কিউ আই ডিভাইডেড বাই টোয়াইস বাই আর টু দি পাওয়ার 4 ডিএক্স, এটা হচ্ছে ডি সাই। ওকে, সো আমরা এই যে ডি সাইটা বের করলাম, এটা কি, এটা হচ্ছে এই যে ছোট একটা অংশ, এই ছোট একটা অংশ, এখান থেকে এই ছোট্ট একটা অংশ ধরে 1 মিটার লেন্থ বরাবর, কন্ডাক্টর এর এরিয়া বরাবর 1 মিটার লেন্থ বরাবর ছোট্ট একটা অংশ, মানে এইরকম একটা জায়গায় আমরা কিন্তু ফ্লাক্স লিঙ্কেজটা বের করে ফেলেছি। ওকে, এখন আমার বের করতে হবে এই ফ্লাক্স লিঙ্কেজটা, যে টোটাল এই ফ্লাক্স লিঙ্কেজটা আমাকে বের করতে হবে এখন টোটাল কন্ডাক্টরের। ওকে, আমাকে ফ্লাক্স লিঙ্কেজটা বের করতে হবে টোটাল কন্ডাক্টর। যদি আমরা টোটাল কন্ডাক্টরের বের করতে চাই, তাহলে আমরা এতক্ষণ ছিলাম কি ছোট্ট একটা অংশে, তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা যে ইন্টারনাল যে ফ্লাক্সের জন্য যে ফ্লাক্স লিঙ্কেজটা পাবো, সেটা হচ্ছে, দেখো আমাকে এই যে ডি সাইটা সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, সো আমি যদি ইন্টিগ্রেশন করি, সেটা হচ্ছে
কোনভাবে ইন্টিগ্রেশন করতে হবে এটার লিমিট আমি বসিয়ে দিই। লিমিটটা কোথা থেকে হবে দেখো, এর লিমিটটা আমরা যদি চিন্তা করি, দেখো এখানে 0 থেকে r পর্যন্ত, 0 থেকে r পর্যন্ত লিমিটটা, তাহলে 0 থেকে, যেহেতু রেডিয়াস 0 থেকে r, সো 0 থেকে r ডি সাইয়ের মান মিউ নট এক্স কিউ আই ডিভাইডেড বাই টোয়াইস পাই r টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স। ওকে, সো মিউ নট আমার দেখো এখানে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে এক্স, সো মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই আর 0 থেকে আর এক্স কিউ ডিএক্স যদিও। ওকে, সো এখানে যদি আমরা সিম্পলিফাই করি, মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই আর টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 0 থেকে আর। সো এখানে যেটা আসবে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই আর টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। ওকে, সো আমরা যদি ফাইনালি লিখি মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই, সো এই যে ইন্টারনাল ফ্লাক্সের দরুন যে ফ্লাক্স লিঙ্কেজটা, তার সমীকরণ হবে যে মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই। দেখো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে অন্য কোনো কার উপর ডিপেন্ড করেনি, শুধুমাত্র ডিপেন্ড করেছে কারেন্টের উপরে। মানে যে এই যে আমাদের এই যে ফ্লাক্সটা, ইন্টারনাল যে ফ্লাক্সটা থাকবে, সেই ফ্লাক্সের জন্য যে ইন্টারনাল যে ফ্লাক্স লিঙ্কেজটা আমরা পাবো, সেটা শুধুমাত্র প্রবাহিত কারেন্টের উপর নির্ভর করছে, আর কোনো বিষয়ের উপরে কিন্তু নির্ভর করেনি, না ডিস্টেন্সের উপরে, না অন্য কিছুর উপরে, শুধুমাত্র কারেন্টের উপর নির্ভর করেছে, এবং সেটার মান হবে মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই। আমাদের এটার প্রয়োজন হবে। দেখো আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে একটা ইন্টারনাল ফ্লাক্সের জন্য ফ্লাক্স লিঙ্কেজ আর এক্সটার্নাল ফ্লাক্সের জন্য ফ্লাক্স লিঙ্কেজ বের করতে হবে। সো এক্সটার্নাল ফ্লাক্সের জন্য যে ফ্লাক্স লিঙ্কেজ, সেটা আমরা এখন বের করব। তো সেটা আমরা একটু পরের ভিডিওতে আসি। ওকে, আমরা একটু আগে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে এরকম একটা কেবল ছিল, মানে কন্ডাক্টরের আই পরিমাণ কারেন্ট প্রবাহ হতো, যার রেডিয়াস হচ্ছে আর। এই কারেন্ট প্রবাহের দরুন তার দুইটা ফ্লাক্স ছিল, একটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্স। আমরা ইন্টারনাল ফ্লাক্সের অবস্থান চিন্তা করে, মানে ইফেক্ট চিন্তা করে আমরা কি করেছি, যে তাকে আমরা বলেছি ফাই ই আই এন টি, সেটার মান আমরা পেয়েছি হচ্ছে কত, মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই পেয়েছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্সের দরুন আমার ফ্লাক্স লিঙ্কেজটা কত হয়। তো ইন্টারনাল ফ্লাক্সের দরুন যখন আমরা বের করেছি, তখন ইন্টারনাল আর্কিটেকচার নিয়ে চিন্তা করেছি, কিন্তু আমি চিন্তা করব এখন এই যে আউটার এনভায়রনমেন্ট, সেই আউটার এনভায়রনমেন্ট। তো আমরা ধরি এই আউটার এনভায়রনমেন্টটা একটা ছোট্ট একটা প্রস্তুত, এই যে টোটাল এই বড় জায়গাটার ছোট্ট একটা অংশ, যেটা কিনা সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে, কত এক্স ডিস্টেন্স দূরে, এরকম একটা ছোট অংশ চিন্তা করি, যেটার থিকনেস হচ্ছে ডিএক্স। ওকে, সো আমি এই চিত্রটা আরো সুন্দর করে আঁকানোর চেষ্টা করি, যে এখন তো আর ইন্টারনালের দরকার নাই, এত সুন্দর করে, এটা হচ্ছে আর রেডিয়াস। তো এই রেডিয়াস থেকে ঠিক এক্স ডিস্টেন্স দূরে, এটা মনে করে এক্স ডিস্টেন্স দূরে, আমি এরকম তো কন্ডাক্টরটা রয়েছে, যেমন এই জায়গাটা সুন্দর করে আঁকছি। সো এইরকম একটা থিকনেস, যেটা হচ্ছে ডিএক্স। ওকে, তার মানে এই যে ফাঁকা জায়গাটা, এটা ফাঁকা জায়গাটা মানে কি, এরকম কন্ডাক্টর তো রয়েছে, কন্ডাক্টরের চারদিকের যে এনভায়রনমেন্ট, সেইটার একটা প্রস্থ হচ্ছে ডিএক্স ধরেছি। এই ডিএক্সটা কিন্তু তারের না, এই ডিএক্সটা হচ্ছে বাইরের যে ফাঁকা জায়গা, অসীম যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গার ছোট্ট একটা অংশ ধরেছি ডিএক্স। হ্যাঁ, সার্কুলার অংশ জুড়ে ধরেছি হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? যেটা কিনা সেন্টার থেকে এক্স দূরত্ব দূরে অবস্থিত। ওকে, তাহলে আমরা আগের বার কি করেছিলাম, আমরা আগের বার যে ফিল্ড ইন্টেন্সিটি কি বলেছিলাম, যে এইচ এক্স এর মান বের করেছিলাম। হ্যাঁ,
তারপরে করেছিলাম কি, ফ্লাক্স ডেনসিটি Bx ধরেছিলাম, তার মান বের করেছিলাম। তারপরে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ফ্লাক্স ফ্লাক্স বলেছিলাম হচ্ছে ডি ফাই, সেটার মান বের করেছিলাম। আর বের করেছিলাম হচ্ছে যে আর কি বের করেছিলাম, আর বের করেছিলাম ফ্লাক্স লিঙ্কেজ বের করেছিলাম। ফ্লাক্স লিঙ্কেজকে আমরা ডি সাই বলেছিলাম। এবং ফাইনালি আমরা ফ্লাক্স এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ যে ইএক্স ইআইএনটি, সেটা বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করেছিলাম 0 থেকে আর পর্যন্ত এই ডি সাইকে। ওকে, সেটা আগের বেলায় করেছিলাম। কিন্তু এখন কি করব, আমরা এক্সটার্নাল ফাইয়ের ধরুন 0 আর থেকে ইনফাইনাইট, মানে এইটা তো আউটার জায়গাটা, আমরা এখন করব আর থেকে ইনফাইনাইট পর্যন্ত ডি সাইকে কি করব, ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা কি ধরে নিলাম, আমরা ধরে নিলাম যে সেই কন্ডাক্টরের সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে এই কন্ডাক্টরের চারদিক বরাবর ডিএক্স থিকনেস বরাবর একটা অংশ কল্পনা করলাম, যেখানে ফিল্ড ইন্টেন্সিটি থাকবে এইচ এক্স, ফ্লাক্স ডেন্সিটি বিএক্স, ফ্লাক্স হবে ডি ফাই, ফ্লাক্স লিঙ্কেজ হবে ডি সাই। আর আমরা সেখান থেকে আমরা ডি সাই যদি পেয়ে যাই, সেখান থেকে আমরা কিন্তু এক্সটার্নাল ফ্লাক্সের দরুন যে ফ্লাক্স লিঙ্কেজ সেটা বের করতে পারবো। ওকে, তাহলে আগের মতোই কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপ আগের মতোই করব। সো আগে আমরা কি করেছি, অ্যাম্পিয়ার্স ল থেকে আগে কি করেছি, অ্যাম্পিয়ার্স ল থেকে আমরা আমরা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল থেকে আমরা কি করেছি, যে বলেছিলাম যে কারেন্ট তুমি পেতে পারো কয়েল থেকে যদি কিনা ম্যাগনেটোমোটিভ ফোর্স পাও, ম্যাগনেটিক মোটিভ ফোর্স পাবে এইচকে যদি ওই পরিধি বরাবর গুণ দাও, তাহলে আমরা ঠিক একই রকম ভাবে এখনো পরিধি বরাবর গুণ দেব, কিন্তু এখন সেই পরিধিটা কততে আছে আমাদের, সেই হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে রয়েছে। ওকে, আমরা এখান থেকে এই বরাবর যে পরিধিটা কল্পনা করেছি, তাহলে টোয়াইস বাই এক্স। ওকে, অতএব হচ্ছে এইচ এক্স ইজ ইকাল টু, দেখো আবার ভালো মতো দেখো এটা বুঝতে পেরেছো কিনা, মানে হচ্ছে অ্যাম্পিয়ার্স ল বলছে কোনো একটা কারেন্ট প্রবাহিত কয়েলের কোন একটা জায়গায় কারেন্টটা পাবে যদি তার ম্যাগনেটোমোটিভ ফোর্স পাবে, সেটার সমান। ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা পরিধি দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে টোয়াইস পাই এক্স, এক্স ডিস্টেন্স দূরে। তো আগের বেলায় কি ছিল, এটার নাম ছিল আইএক্স। হ্যাঁ, আইএক্স এর মান বের করতে আমাদের এবার কিন্তু সেই ঝামেলাটা নাই, কারণ টোটাল কারেন্টটাই আমার দরকার। সো এইচ এক্স ইজ ইকাল টু কত হবে, আই ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স। ওকে, এটার এইচ এক্স এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। আমরা এইচ এক্স এর মান পেয়ে গেছি। ঠিক একই রকম ভাবে তারপরে আমরা কি করেছিলাম, বিএক্স এর মান বের করেছিলাম। বি ইজ ইকাল টু মিউ এইচ এক্স ছিল। সো মিউ, এখানে মিউ নট ইন্টু মিউ আর ইন্টু এইচ এক্স। সো আমরা এটার ভ্যালু 1 বলেছি। মিউ নট ইন্টু, এখানে আমরা মিউ আর ইজ ইকাল টু 1 লিখে দিই, ইন্টু এইচ এক্স। ওকে, এইচ এর মানটা বসিয়ে দিই। এইচ এক্স হচ্ছে আই ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স। ওকে, এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করেছিলাম, ডি ফাই এর মান বের করেছিলাম। ডি ফাইটা হচ্ছে এই অংশের হচ্ছে ফ্লাক্স। তো ফ্লাক্সের মান বের করার জন্য আমরা কি করেছিলাম, ফ্লাক্স ডেনসিটিকে ক্ষেত্রফল দিয়ে গুণ দিয়েছিলাম। মানে হচ্ছে 1 মিটার চিন্তা করেছি, 1 মিটার অংশ, সো 1 মিটার গুণিত ছোট অংশ ডিএক্স। সো আমরা বিএক্স ইন্টু ডিএক্স, বিএক্স এর মান আমরা এখানে পুট করে দিই। বিএক্স এর মান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস বাই এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। আমরা ডি ফাই যখন পেয়ে গিয়েছি, আমরা এবার কি বের করব, আগের মতোই ডি সাই বের করব। ডি সাইটা কি বলেছিলাম, যে তখন যেটা ছিল কারেন্টের সাথে তখন কি ছিল, আইএক্স এবং আই এর মধ্যে একটা রেশিও মেনটেন হতো। আইএক্স যদি বের করতে চাইতাম, এই এক্স বাই আর এর রেশিও দিয়ে গুণ দিয়ে দিতাম। কিন্তু এখন দেখো এই এই কারেন্টটা কিন্তু ভেতরের কারেন্ট নাই, কারেন্টটা কিন্তু বাইরের। সো বাইরে সব জায়গায় বাইরের এনভায়রনমেন্টের যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, তার জন্য দায়ী যে কারেন্টটা, সেটা কিন্তু আই কারেন্টটাই, সব জায়গায় আই। সো এখানে কিন্তু
ওই সেই ঝামেলাটা নাই। সো এখানে কিন্তু সবসময় আই আই কিন্তু সব জায়গায় সমান, হ্যাঁ, আই কিন্তু সব জায়গায় সমান। সো এই যে এক্স বাই আর এর যে রেশিওটা সেটা কিন্তু 1 হবে। ফলে এক্স বাই আর এর রেশিও 1 হওয়ার অর্থ হচ্ছে যে আগে যেমনটা একটা ফ্র্যাকশন দিয়ে এখানে মাল্টিপ্লাই হতো ডি ফাইকে দিয়ে আমরা ডি সাই পেতাম, এখন কিন্তু এই ডি সাইটা হচ্ছে ডি ফাই এর সমান হবে। একটু ভালো মতো লক্ষ্য করে দেখো, আগে এরকম একটা রেশিও দিয়ে গুণ হতো, কিন্তু এখন যেহেতু এটা ইন্টারনাল না, এই টোটাল জায়গাতে কিন্তু একটাই কারেন্ট, যার জন্যই কিন্তু এই মোট কারেন্টটার জন্যই কিন্তু আউটার এনভায়রনমেন্টে কি হচ্ছে, ফ্লাক্সটা তৈরি হচ্ছে। সো এখন কিন্তু এই ডি সাইকে আমরা কোনো রেশিও দিয়ে গুণ করার প্রয়োজন নেই, টোটালটার সমানই হবে। সো ডি সাই সমান হবে, তো ডি সাই হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স হচ্ছে ডিএক্স। ওকে, সো এটা হচ্ছে ফ্লাক্স, সো এটার একক হচ্ছে ওয়েবার। ওকে, ডাব্লিউবি লিখি, ওয়েবার টার্ন আর কি, ওয়েবার টার্ন। এটা হ্যাঁ, এটা ছিল ওয়েবার, আর এখানে ওয়েবার টার্ন লিখবো। ওকে, টি লিখলেও হবে। এখন আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এই যে ডি সাইটা পেয়ে গেলাম। ডি সাই তো হচ্ছে 1 মিটারের মধ্যে এক্স ডিস্টেন্স দূরে, এবং হচ্ছে ডিএক্স যে আমরা অংশ চিন্তা করেছিলাম সেই অংশের যে ডি ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে আমরা কি বলেছি, আমরা যদি টোটাল এক্সটার্নাল ফ্লাক্সের দরুন যে ফ্লাক্স লিঙ্কেজ বের করতে হবে, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে ডি সাইকে আমার ইন্টিগ্রেশন করতে হবে আর থেকে ইনফাইনাইট পর্যন্ত। আমরা সেটা করার চেষ্টা করি। ওকে, সো এখানে হচ্ছে কি করলাম যে আমি এবার এক্সটার্নাল ফ্লাক্সের দরুন যে ফ্লাক্স লিঙ্কেজটা পাবো, সেটা পাবো হচ্ছে কি করব, যে আমরা ডি সাইটা পেলাম সেটাকে আমরা সরি, এখানে জিরো থেকে তো যাবে না, এখন কি হবে, আমার ইন্টিগ্রেশনটা হবে এই যে আর থেকে ইনফাইনাইট দূরত্ব, আর থেকে ইনফাইনাইট। সো আমার এখানে ইন্টিগ্রেশনটা হবে আর থেকে ইনফাইনাইট। সো আমি এখানে এই মানটা বসিয়ে দিই, এই মানটা হচ্ছে আর থেকে ইনফাইনাইট, এখানে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস বাই এক্স ডিএক্স। ওকে, সো আমি যদি এখানে আচ্ছা এভাবে রাখা যায়, আবার যদি আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে হবে লন এক্স আসবে। তো আপাতত আমরা এইভাবে রেখে দিই, তাহলে আমাদের যেটা হবে যে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ সেটা হচ্ছে ফাই ইন্টারনাল ফ্লাক্সের দরুন, আর সরি সাই ইন্টারনাল, আর এটা হচ্ছে এক্সটার্নাল। সো আমরা ইন্টারনাল কত পেয়েছিলাম, আমরা ইন্টারনাল পেয়েছিলাম মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই, আর এখানে পেলাম হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশনটা ভাঙবো একটু, যদি সহজ হয়, টোয়াইস বাই এক্স ডিএক্স। সো এখান থেকে একবারে কমন নেওয়া যায়, মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই, আমরা সিম্পলিফাই করি, মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই ইন্টিগ্রেশন আর থেকে ইনফাইনাইট 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স। তার মানে এখান থেকে যদি মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 প্লাস এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ আর থেকে ইনফাইনাইট 1 বাই এক্স, মানে হচ্ছে ডিএক্স বাই এক্স। আমরা এইভাবে রাখতে পারি, বা এখানে লন এক্স নিতে পারি। লন এক্স নিলে হচ্ছে লন ইনফাইনাইট টার্মটা আসলে ওইভাবেই থেকে যায়, এই জন্য এইভাবেই তোমরা রাখতে